লাইভ চলছে, শুরু হয়ে গেছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে প্যারিসের জানালার এই রমরমা আড্ডায় স্বাগতম। আপনারা জানেন আমরা প্রত্যেক রোববার নিয়মিতভাবে এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা বিভিন্নমুখী আলোচনা করি এবং আমাদের অংশগ্রহণকারীগণ অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তেমনি ভাবে আজকেও আমরা তিনজনকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান সাজিয়েছি। আশা করি আজকের আড্ডাটিও আপনাদের সহযোগিতায় আনন্দদায়ক হবে এবং অত্যন্ত শক্তিশালী আলোচনার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন প্রাণ প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত, বর্তমান এবং আমাদের স্মৃতিকথা সেদিনকার এবং এদিনকার। আজকে আমাদের আলোচনায় তিনজনই রাষ্ট্রবিজ্ঞানী এবং এরা তিনজনই সহপাঠী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারা পাশ করেছে তিনজনই 1982 সালে অনার্স এবং 84 সালে মাস্টার্স। এরা হচ্ছে মিসেস মিলি উদ্দিন, কানাডায় থাকে, ফাজিলাতুন নূর মুক্তা, সেও কানাডায় থাকে, এবং মাহবুবা আক্তার এখনো কারিগরি কারণে আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেনি, কিন্তু আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি এখনই। প্রিয় দর্শকবৃন্দ, প্রথমে আমি আহ্বান করছি মিলি উদ্দিনকে। মিলি উদ্দিন বলেছি রাষ্ট্রবিজ্ঞান থেকে পাশ করা এবং পাশ করার পরে সে শিক্ষকতা শুরু করে। এরপরে সে কানাডায় মাইগ্রেট করে 80 সালের শেষের দিকে। কানাডায় যে সে ব্যবসা শুরু করে এবং দীর্ঘকাল প্রায় 15 বছর তিনি ব্যবসা করেন। তার স্বামীও করেন এবং তার স্বামী জসিম, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। এবং মিলি বর্তমানে কানাডায় কমিউনিটি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত, সম্পৃক্ত এবং অনেক অবদান রেখে আসছে। প্রিয় দর্শকবৃন্দ, মিলি উদ্দিন প্রথম কথা বলবে। মিলি, তোমার সময় 7 থেকে 8 মিনিট। থ্যাংক ইউ সবাইকে। আর স্যার, আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে সুন্দর প্ল্যাটফর্মে যুক্ত করার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অনেক স্বপ্ন, মায়া, সৌরভ, গৌরব আর অনেক স্মৃতি বিজড়িত এক নাম। স্কুল আর কলেজ জীবনের এই দীর্ঘদিনের চেনা জগৎ ছেড়ে যখন আমরা এই বিশাল পরিসরে ছেলে মেয়ে সহযোগে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ছিল আমাদের জীবনে একটা ট্রানজিশন পিরিয়ড। সেই বিশাল বেদিতে যেদিন পা রেখেছিলাম সেদিন স্বপ্নের দুচোখ ভরা স্বপ্নের ফানুস উড়িয়েছিলাম। ভয়, শঙ্কা, দ্বিধাদ্বন্দ্ব আর আড়ষ্টতা, আমরা এতটাই দিগ্ভ্রান্ত হয়েছিলাম। তবে বেশি দিন এই ব্যবস্থা আমাদের স্থায়ী হয়নি। আমরা সব সহপাঠীরা একে অপরকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলাম। তারপর থেকে আনন্দ দুঃখগুলো ভাগ করে আমাদের শুরু হলো একসাথে পথ চলা। সেদিন থেকে জীবনের আনন্দগুলো ভাগ করে আমাদের পথ চলা শুরু হয়েছিল। মনে পড়ে আমাদের সেই মধুর স্মৃতিগুলো। এক ক্লাসের ফাঁকে ফাঁকে আড্ডা, দুষ্টুমি, নোট আদান প্রদান, ক্লাসের জন্য অপেক্ষা থেকে কমন রুমে বসে আমাদের আড্ডা, রোকেয়া হলের বন্ধুদের রুমে গিয়ে তাদের রান্না করা খাবার শেয়ার করা, হল কিচেনের খাবার শেয়ার করা, হলের গেটের সামনে চটপটি খাওয়া নিত্য নৈমিত্তিক ব্যাপার। তাছাড়া বন্ধুরা একসাথে দল বেঁধে সিনেমা দেখা, বন্ধুদের বাড়িতে ভিজিট করা, রোকেয়া হলের টিভি রুমে বসে জীবনের প্রথম ভিসিআরে হিন্দি মুভি উপভোগ করা ছিল আমাদের একটা খুব আনন্দের বিষয়। আরো কত শত স্মৃতি, সুখ স্মৃতি, এতগুলো বলা আমাদের পক্ষে এখন সময় হবে না। আমাদের শ্রদ্ধেয় স্যার টিচারদের কথা মনে পড়ে, যাদের সাথে ছিল আমাদের উচ্ছ্বসিত প্রাণের যোগাযোগ। আমার প্রফেসর তালুকদার মনিরুজ্জামান, ডক্টর রৌনক জাহান,
এদের মতো শিক্ষানবিশ জ্ঞান তাপসদের ক্লাস আমরা পাইনি। আমাদের সরাসরি টিচার ছিলেন সৈয়দ মকসুদ আলী, ডক্টর সর্দার ফজল করিম স্যার, ডক্টর বিকে জাহাঙ্গীর, ডক্টর এমাজউদ্দিন, ডক্টর হুমায়ুন কবির। এই স্যাররা আমাদের হৃদয়ের গভীরে আজও স্মৃতি হয়ে থাকবেন। তাদের তাদের লেকচার ছিল একটা স্বপ্নের মতো, কেমন যেন একটা সম্মোহনী শক্তিতে আমাদেরকে বেঁধে রাখতেন। আমরা তার সেই লেকচারের গভীরে এতভাবে নিমগ্ন হয়ে যেতাম, মনে হতো যেন সেই প্লটই, সেই দর্শনের প্লটই আমরা বিচরণ করছি। কি সম্মোহনী শক্তিতে আমাদেরকে বেঁধে রাখতেন। স্যারদের লেকচার যেন যে বিষয়ে আমরা যেন মিস না করি, আমরা প্রাণপণে চেষ্টা করতাম সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে। যে কোনো বিষয়ে আমাদের জটিলতা হলে স্যারদের কাছে ছুটে যেতাম। স্যারদের তাদের প্রাণের উদারতায়, স্নেহের পরশে তা বুঝিয়ে দিতেন কত সুন্দর সহজভাবে। মনে পড়ে বিকে জাহাঙ্গীর স্যারের কথা। ওনার রাশভারী ব্যক্তিত্বের জন্য ওনার সাথে আমরা সহজ হতে পারতাম না। আমাদের টিউটোরিয়াল ক্লাস নিতেন উনি। টিউটোরিয়াল ক্লাসে গ্রুপ ওয়ার্ক করতে গেলে উনি আমাদের সহপাঠী কোনো না কোনো একজনকে বলতেন চা বানাতে। সেই চা বানিয়ে সবাই মিলে উপভোগ করতাম, আর স্যার তার ফাঁকে ফাঁকে আমাদেরকে পড়াটা বুঝিয়ে দিতেন। কি কি এমনই ছিল তাদের স্নেহের ঔদার্যের পরশ। সেই মহান স্যার ম্যাডামরা আজ কত অনেকজন চিরতরে চলে গিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা জীবিত আছেন তাদের জন্য দোয়া করছি যেন সুস্থ দীর্ঘ জীবনের। আমাদের সময় সবার অংশগ্রহণে একটা পিকনিক ছিল বিশাল আনন্দের। স্কুল জীবন, কলেজ জীবন পেরিয়ে ছেলে মেয়ে সহযোগে এই পিকনিক ছিল আমাদের জীবনে একটা বড় আনন্দের পার্ট। সেই সকাল থেকে বিকেল পর্যন্ত শালবনের বিশাল অরণ্যে হাসি, আনন্দ, গানের ঘুরে ঘুরে আমাদের সময়টা কেটেছিল কত আনন্দে। পিকনিকের মজাদার রান্না, ছবি তোলা, এসব আর স্মৃতি হয়ে ভাসছে। আমাদের সময় অনুষ্ঠিত হয়েছিল আমাদের ডিপার্টমেন্ট ইলেকশন, আর হল ইলেকশন গুলো খুব জাঁকজমক, আনন্দ। পুরা আমাদের ডিপার্টমেন্ট সেজেছিল অনেক উৎসব মুখর আয়োজনে। আমাদের সময়ে অনুষ্ঠিত হয়েছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডাকসু নির্বাচন। তার জাঁকজমকপূর্ণ প্রস্তুতি থেকে তার আনুষ্ঠানিকতা দেখার মতো ছিল। এত সুন্দর সুশৃঙ্খল ভাবে জাঁকজমক উৎসবমুখর নির্বাচন আর আজ অবধি আর অনুষ্ঠিত হয়নি। আবার আমাদের শিক্ষাবর্ষ সমাপনী দিবসও আমরা খুব উপভোগ করেছিলাম। শিক্ষা জীবন সমাপ্ত করে কিভাবে সময়কে এভাবে বিদায় জানাতে পারে তা উপলব্ধি করছিলাম। আমাদের আনন্দগুলো যেমন আছে, তেমনি আছে আমাদের কতগুলো দুঃখের গল্প, যা আমাদেরকে জীবনে সারা জীবন তাড়িয়ে বেড়াবে। আমাদের পড়াকালীন সময়ে আমরা অনেক সহপাঠী বন্ধুকে হারিয়েছি, যেমন রতন, উত্তম, খালেদা, পারভিন, মোতাহের। ওদের সঙ্গ, উপস্থিতি এবং মায়াভরা মুখগুলো আমরা কোনোদিন ভুলবো না। আমাদের সময়ে এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের ছাত্রদের একসাথে অংশগ্রহণের গণ আন্দোলনে মেতে উঠতে দেখেছিলাম। আমার সহপাঠী, জীবনসঙ্গী জসিম সহ অন্যান্য সহপাঠী বন্ধুরাও এই আন্দোলনে, গণতান্ত্রিক ছাত্র ঐক্য ফ্রন্টে যোগ দিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তখনকার ছাত্র সমাজের মাঝে ছিল তীব্র দেশপ্রেমের ছোঁয়া। যে কোনো ইস্যু দেশের ডাকে আসলে তারা প্রাণের মায়া ত্যাগ করে এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়তো। কি প্রগাঢ় দেশপ্রেম তাদের মাঝে ছিল। কিন্তু আজ যেমন ভাষা আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের মাঝে প্রথম উদ্ভূত হয়েছিল এই সংগ্রামের চেতনা। কিন্তু আজ দেশপ্রেমের ছোঁয়ার মনে যেন চিরতরে হারিয়ে গিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ থেকে কিন্তু দেশপ্রেম, পারস্পরিক স্নেহময় মমতা, পারস্পরিক সম্মান সবকিছু যেন আর শূন্যের কোঠায়। আজ যেন টিচার আর ছাত্রদের মাঝে নেই কোনো বন্ধন, স্নেহ সম্মানের কোনো বন্ধন, কিছু নেই। আমাদের সময় ছিল একটা অন্যরকম পরিস্থিতি। স্যারদের সাথে ছিল আমাদের একটা, স্যাররা যেমন আমাদেরকে স্নেহ করতেন, আমরাও তেমন ভাবে তাদেরকে সম্মান করতাম। কিন্তু আজ সবকিছু অনুপস্থিত, কেউ আর এগিয়ে আসে না কোনো কিছুতে, সবাই যেন কেমন হয়ে গিয়েছে। কিন্তু এই পরিস্থিতি ফিরিয়ে আনতে হলে দলমত নির্বিশেষে সবার নিরলস অংশগ্রহণ, সব ইগো ত্যাগ করে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। যেমন বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে, টক শো করে, টেলিভিশনে আমাদের কিছু লেখালেখি করে জনমত গঠন করতে হবে। ছোট ছোট যার অবস্থান থেকে ছোট ছোট ভালো কাজ করেও এর মাধ্যমে আমরা সুন্দর সমৃদ্ধ দেশের কাঠামো রচনা করতে পারবো নির্দ্বিধায়। আমাদের বন্ধুরা আজ সবাই দেশে বিদেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছি।
ছড়িয়ে ছিটে আছি। কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, সুইডেনের বিভিন্ন সিটিতে আজ সব বন্ধুরা বসবাস করছি। কিন্তু আগে আমরা পড়ার পর থেকে আমাদের সাময়িক একটু বিচ্ছিন্ন ছিলাম, অনেক দিন কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না। কারণ সবাই তখন জীবন যুদ্ধে ব্যস্ত, পরিবার গঠনে, জীবন যুদ্ধে, চাকরি বাকরি সবকিছু নিয়ে তারা ভীষণ ব্যস্ত ছিল। আমাদের অনেক দিন ওদের সাথে কোনো যোগাযোগই ছিল না। তারপর আমাদের কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে আজ আমরা সব কানেক্টেড। এই জন্য সামাজিক যোগাযোগ ব্যবস্থার কর্ণধার মার্ক জুকারবার্গকে একটা ধন্যবাদ দেওয়াই উচিত। ওনার কারণে আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা সবাই কানেক্টেড থাকি। এখন সব মিলে আমরা আবার আগের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা দেশ থেকে যখন আমরা বিদেশ থাকি ঠিকই, প্রবাসে আছি পড়ে, কিন্তু আমাদের মন, দেহ মন সব পড়ে আছে, আমাদের অস্তিত্ব দেশের মাটিতেই রয়ে গেছে। প্রতিদিন আমরা ঘুম থেকে উঠি, সবার সাথে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করি। আমাদের বন্ধুরা, আমরা যখন প্রবাস থেকে দেশে যাই তখন আমাদের বন্ধুরা আমাদেরকে মামুন সবার আগে আমাদেরকে অফিসার্স ক্লাবে গেট টুগেদারের ব্যবস্থা করে। আমাদের আমরা তারপর সবুর নাসরিন ওদের বাসায় বিশাল অনুষ্ঠান করে, স্টেজ করে, প্রোগ্রাম করে, বাবুর্চি দিয়ে রান্না করে বিশাল মিলন মেলার ব্যবস্থা করে বন্ধুদের জন্য। তাদের বন্ধুপ্রীতি আসলেই খুবই আমাদের অন্তর ছুঁয়ে যায়। তাদেরকে ধন্যবাদ। মামুনের কাছে সব বন্ধুদের খবর আছে, যে যখন যে বিদেশ থেকে দেশে গেলে ও একটা অনুষ্ঠানের আয়োজন করে। মামুনের জন্য অনেকটা কানেক্টেড হয়েছি। সম্প্রতি আমাদের ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডুপস নামে একটা সংগঠন তৈরি করেছে। প্রেসিডেন্ট সব্বুরকে প্রেসিডেন্ট করে আমরা গঠন করেছি। এই সংগঠনের অনেকগুলা মূল পরিকল্পনা আছে, বেশ সুন্দর। ওরা দুস্থ মানবতার জন্য কাজ করে যাচ্ছে। যেমন কিছুদিন আগে ভীষণ শীতের মধ্যে নিপীড়িত মানুষগুলো, যারা দরিদ্র নিপীড়িত মানুষগুলোকে খাবার দাবার, কম্বল সব বিতরণ করেছে। আবার তীব্র তাপদাহ ওদেরকে খাবার দাবার, পানি সবকিছুর ব্যবস্থা করেছে। গরিব মেধাবী ছাত্রদেরকে তারা অনুদান দিয়ে সাহায্য করছে। এটা একটা ভালো পরিকল্পনা। ইনশাল্লাহ হয়তো ভবিষ্যতে আরো ভালো ভালো পরিকল্পনা নিয়ে তারা এগিয়ে যাবার চিন্তা করছে। এটা একটা ভালো দিক। তারপর আমরা এখানে থাকি, বাইরে থাকি, আমরা বিভিন্ন বাংলাদেশের জন্য আমরা চেষ্টা করি দেশকে সমৃদ্ধ, দেশকে পরিচিত করে দিতে। আমরা বিভিন্ন অনুষ্ঠান যেমন 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস আয়োজন করে বিভিন্ন এই দেশের প্রাইম মিনিস্টার, কমিশনার সব ওনাদেরকে দাওয়াত করে আমাদেরকে নিয়ে আসি আমাদের প্রোগ্রামে দেখতে। তখন ওরা খুব পছন্দ করে, বাংলাদেশের কৃষ্টি কালচার দেখে ওরা মুগ্ধ হয়। পিঠা উৎসব করে অনেক রকমের পিঠাপুলি বানিয়ে আমরা ওদেরকে সার্ভ করি। ওরা আমাদের সংস্কৃতি দেখে অবাক হয়ে যায়, খুব মুগ্ধ হয়ে যায়। আমরা যতটুকু পারি আমরা দেশকে সমৃদ্ধ করার জন্য, রিপ্রেজেন্ট করার জন্য আমরা এইসব আয়োজনের ব্যবস্থা করি প্রায়। তো এইভাবে তারপরে দেশ থেকে আমি আমার হাজবেন্ড এখানে ব্যবসা করছি। বাংলাদেশ থেকে 100% কটনের টি শার্টের কন্টেনার নিয়ে আসি, যে সমস্ত কাপড় চোপড় দেশের বিদেশিরা এখন খুব পছন্দ করে। এই 100% কটনের কাপড় চোপড়, মেড ইন বাংলাদেশের কাপড় চোপড় খুব ভালোভাবে দেশকে রিপ্রেজেন্ট করছে। ওরা খুব খুশি হয়, এসেই বলে বাংলাদেশ শার্ট, ডু ইউ হ্যাভ বাংলাদেশ শার্ট? তখন আমরা মিউট করতে হবে। কার? আমার নাম স্যার মিউট হয়ে আছে। আচ্ছা, স্যারের কথা শোনা যাচ্ছে না। আমাকে মনে বলছে থামতে। স্যার কি বলতে? স্যার আপনার মাইক্রোফোন কাইন্ডলি আনমিউট করতে হবে। থ্যাংক ইউ স্যার। আবার মিউট হয়ে গেছে। ইয়েস, এখন ঠিক আছে। আচ্ছা মিলি, তোমাকে ধন্যবাদ। তোমার কাছে আবার আসবো। বুঝতে পারলাম তোমার অনেক কিছু বলার আছে। আমরা শুনবো দ্বিতীয় পর্যায়ে, এবং আমরা এক পর্যায়ে 7 থেকে 8 মিনিটের মধ্যে আমাদের বক্তব্য সীমাবদ্ধ রাখি। জি স্যার। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সঙ্গে তৃতীয় অংশগ্রহণকারী মাহবুবা আক্তার যোগদান করেছে।
মাহবুবা, তোমাকে স্বাগতম। তুমি শুনতে পাচ্ছ আমাকে? মাহবুবা, আনমিউট প্লিজ, আনমিউট ইয়োর মাইক্রোফোন, প্রেস অন ইয়োর মাইক্রোফোন। মাহবুবা, আনমিউট করো। তোমার মাইক্রোফোনের মধ্যে একটা চাপ দাও। হ্যাঁ, ওকে। আমাকে শুনতে পাচ্ছ? জি জি, শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক বৃন্দ, মাহবুবা আক্তার কারিগরি কারণে ঢুকতে পারেনি, এখন ঢুকেছে। আমরা ওর কাছ থেকে শুনতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওর সময়কার সোনালী দিনগুলো। আগেই বলেছি, মাহবুবা, মিলি এবং মুক্তা এরা তিনজনই সহপাঠী এবং তিনজনই রাষ্ট্রবিজ্ঞান থেকে অনার্স এবং মাস্টার্স করেছে। সুতরাং মাহবুবাও সেই একই। মাহবুবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর সে নিজের ব্যবসা শুরু করেছে এবং তার ব্যবসাটি হচ্ছে সৌন্দর্য বর্ধন এবং সৌন্দর্য রক্ষা। যেমনটি সে রক্ষা করছে তার নিজের সৌন্দর্য, তেমনি ভাবে অন্যদের সৌন্দর্য সে বৃদ্ধিতে সহায়তা করে। তবে শুধুমাত্র তফাৎ হচ্ছে অন্যেরটা যখন করে তখন অর্থের বিনিময় করে, নিজেরটা নিজেই করে। আমরা এবং মাহবুবার হাজবেন্ড মেজর কাজী হায়দার, আমি জানি না উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন কিনা, তবে অন্য দুইজনের হাজবেন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল। কি বললে মাহবুবা? উনি স্টুডেন্ট, ইংলিশের স্টুডেন্ট ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক বৃন্দ, আজকে তাহলে দেখা গেল যে আমাদের 3 অংশগ্রহণকারী, তাদের স্পাউসও ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি সঞ্চালক, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রবিজ্ঞানেরই। আমার স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়, তবে রাষ্ট্রবিজ্ঞান নয়। আমরা মাহবুবার কাছ থেকে শুনি তার সোনালী দিনগুলোর কথা। 7 মিনিট। আসসালামু আলাইকুম। আলোচনার শুরুতে প্যারিসের জানানা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি অনুষ্ঠানের সঞ্চালক জনাব রকিব ভাইকে ধন্যবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আবু জুবাইরকে, যিনি সুদূর প্যারিস থেকে এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন। আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী আমরা 3 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। আশা করি অনুষ্ঠানটি আপনাদের আনন্দ দিবে। সুদূর কানাডা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে আমার ঘনিষ্ঠ সহযোগী ফজিলাতুন নূর মুক্তা ও মিলি আহমেদ। তাদের সবাইকে অপরন্ত শুভেচ্ছা। আমি বাংলাদেশের সর্বদক্ষিণ জেলার ভোলার মেয়ে। তৎকালীন সময়ে ভোলার সাথে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা মোটেই সহজসাধ্য ছিল না, বিধায় সেখানকার মেয়েরা ইচ্ছা থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে তেমন আগ্রহী ছিল না। কিন্তু শৈশব থেকে আমার স্বপ্ন ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করব। অবশেষে আমার স্বপ্ন পূরণ হয়েছে। 1978 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আমি ভর্তি হই, কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের জীবন তেমন মসৃণ ছিল না। দ্বিতীয় বর্ষে ওঠার পর আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমার সংসার জীবন এবং শিক্ষা জীবন একসাথে চালানো ততটা সহজ ছিল না, কিন্তু আমার স্বামী মেজর কাজী গোলাম হায়দারের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা না পেলে হয়তো আমার পড়াশোনা সমাপ্ত করা সম্ভব হতো না। তাকেও জানাচ্ছি আমি অশেষ কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের জীবনের অনেক ছোট ছোট স্মৃতি আমার চোখের সামনে ভেসে আসছে, স্বল্প সময়ে তা বর্ণনা করা সম্ভব নয়। আমি, মনি, মুক্তা 3 জনই ছিলাম শামসুন্নাহর হলের ছাত্রী। মনি ছিল আমার রুমমেট, মুক্তা থাকতো আমার পাশের রুমে। একদিন হঠাৎ মুক্তা প্রচন্ড জ্বরে আক্রান্ত হলো। আমরা ভীষণ চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। অনন্য উপায়ে আমাদের হাউস টিউটর রেবু আপার সাথে যোগাযোগ করলে তিনি জরুরি ভিত্তিতে ডাক্তার ডেকে আনেন। ডাক্তার
এবং লেবু আপা সহ মুক্তা রুমে গিয়ে দেখি লেপ দুটি বিছানার উপরে এমন ভাবে রাখা হয়েছে যেন মুক্তা লেপ জড়িয়ে শুয়ে আছে। লেপ সরাতেই আমরা হতবিম্ব হয়ে গেলাম। লেপের নিচে মুক্তা নেই। আমি এবং মনি ভীষণ বিব্রতকর অবস্থা পড়ি। লেবু আপার কাছে আমাদের অনেক বকুনি সহ্য করতে হয়েছে। পরবর্তীতে জানতে পারলাম মুক্তা ভীষণ জ্বর নিয়ে তার তৎকালীন প্রেমিক, বর্তমানে তার স্বামী মুস্তফা ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য হলের বাইরে চলে গেছে। বুঝতে পারলাম প্রেমের কাছে জ্বরও হার মানিয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি বিভাগ। এই বিভাগে অধিকাংশ শিক্ষকই ছিলেন অসাধারণ মেধা ও প্রজ্ঞার অধিকারী। শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে তাদের সুখ্যাতি ছিল সর্বজন বিদিত। এই মুহূর্তে যাদের কথা মনে পড়ছে তার হলেন ডক্টর তালুকদার মনিরুজ্জামান, ডক্টর অনকজাহান, ডক্টর নাজমা রহমান, ডক্টর এমাজউদ্দিন আহমেদ, ডক্টর সৈয়দ মকসুদ আলী, সর্দার ফজলুল করিম, ডক্টর বি.কে. জাহাঙ্গীর স্যার প্রমুখ। এদের মতো প্রতিযোগিতা গুণী টিচারদের সংস্পর্শে আসতে পারে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তারা সবাই ছিলেন অনুকরণীয়, অনুসরণীয়। বর্তমানকালে শিক্ষকের মেধা যোগ্যতা নিয়ে আমি কোনো প্রশ্ন উত্থাপন করছি না, তবে ব্যবধান যে আছে তাতে কোনো সংশয় নেই। তাছাড়া বর্তমান শিক্ষকগণ জাতীয় রাজনীতিতে অধিক সক্রিয়, ফলে দেখা যাচ্ছে নানাবিধ দ্বন্দ্ব, সংঘাত এবং রেষারেষি, যা সার্বিক শিক্ষা ব্যবস্থা বিরূপ প্রভাব ফেলছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান এক সময় ছিল আকাশচুম্বী। বর্তমানে তা পূর্বের জায়গায় আছে কথা বলার সুযোগ নেই। তথ্য প্রযুক্তিগত এবং অবকাঠামোগত প্রভূত উন্নয়ন সাধিত হলো, শিক্ষার মানের কাঙ্ক্ষিত অগ্রগতি হয়েছে বলা যাবে না। শ্রেণীকক্ষগুলো আধুনিক আসবাবপত্রে সাজানো হয়েছে। বর্তমানে টিচাররা ডাস্টার নিয়ে ক্লাসে যান না, পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে পাঠদান করেন এবং প্রয়োজন মাফিক অনলাইনে ক্লাস করা হয়। বর্তমানে আমাদের তুলনায় ছাত্রদের সংখ্যা বেড়েছে অনেক গুণ। লাইব্রেরিতে প্রচুর বইয়ের সংগ্রহ বাড়লেও ছাত্রদের যাতায়াত হ্রাস পেয়েছে। কলাভবনের নিচতলায় ছিল আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। সুপ্রশস্ত করিডোরের রেলিং এর উপর বসে কিংবা হেলান দিয়ে আমরা আড্ডা মারতাম। কি মনোরম ছিল সেই পরিবেশ। এখন বিভাগটি স্থানান্তর করা হয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন বিল্ডিং এ। সেখানে আমাদের মতো আড্ডা মারার আর মনোরম পরিবেশ খুঁজে পাওয়া যায় না। কলা ভবনের বিস্তৃত জায়গা জুড়ে যত্রতত্র খাবারের দোকান হয়েছে এবং অগোছালো ভাবে গড়ে ওঠা এইসব খাবারের দোকান বিশ্ববিদ্যালয়ের মনোরম পরিবেশকে অনেকাংশে ম্লান করে দিয়েছে। আজ আমি সমাজে প্রতিষ্ঠিত, কারণ আজ আমি বিশ্ববিদ্যালয়ের সুবাদে আমি আজ সমাজে এক প্রতিষ্ঠিত মানুষ। আমার যা কিছু অবদান আমার যা কিছু অর্জন তার সবকিছুর অবদানই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুবাদে। তাই এই প্রতিষ্ঠানের প্রতি আমার অনেক দায়বদ্ধতা আছে। স্যার, আমি কি দায়বদ্ধতা এখন বলবো নাকি? বলো, আরো 2 মিনিট বলতে পারো। তবে আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তির পক্ষে এই বিশাল প্রতিষ্ঠানের জন্য কিছু করা আর সুযোগ একেবারেই সীমিত। এতদের সাথে সামাজিক দায়বদ্ধতা থেকে অনেক কিছু প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আপনি হয়তো অবগত আছেন, ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালুমনাই অ্যাসোসিয়েশন নামে আমাদের একটি সংগঠন আছে, যার মাধ্যমে আমরা প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দরিদ্র ছাত্রদের মাঝে বৃত্তি প্রদান করে থাকি। তাছাড়া চিকিৎসার ব্যয় মেটাতে অক্ষম অনেক সহপাঠীকে আমরা আর্থিক সাহায্য দিয়ে থাকি। গত বছর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ৭৮ ব্যাচের সহপাঠীদের নিয়ে ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স গ্রুপস নামে আরেকটি সংগঠন প্রতিষ্ঠা করেছি। এর মতে হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, এতিমখানায় খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ এবং তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি বিতরণ ও খাদ্য বিতরণ কর্মসূচি নানা কর্মকাণ্ড
চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে এই কর্মকাণ্ড আরো বৃদ্ধি করার চেষ্টা চালিয়ে যাব। তাছাড়া ব্যক্তিগতভাবে আমি সামাজিক দায়বদ্ধতার কিছু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। স্কিন কেয়ার এবং বিউটি কেয়ার প্রতিষ্ঠানের মধ্যে সমাজে নারীদেরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করে যাচ্ছি। আমাদের দেশের অবহেলিত ক্ষুদ্র মেয়ে গোষ্ঠীকে নিয়ে আমার প্রতিষ্ঠানের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি, যার মাধ্যমে এদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরে আমি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে সামান্য অবদান রাখতে পেরেছি বলে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহবুবা তোমাকে। প্রিয় দর্শক বৃন্দ, তোমার কাছে আবার আসবো সমাপনী বক্তব্যের জন্য, কিছুক্ষণ অপেক্ষা করো। প্রিয় দর্শক বৃন্দ, এবার আপনাদের সামনে আমি আনবো ফজিলাতুন নূর মুক্তা, সুদূর টরন্টো কানাডা থেকে আমাদের এই প্রয়াসে অংশগ্রহণ করছে। মুক্তা আগেই বলেছিলাম সেও রাষ্ট্রবিজ্ঞানের, এবং সে অনার্স মাস্টার্স করার পরে তার ক্যারিয়ার শুরু করে ব্যাংকার হিসেবে। সে প্রথমে গ্রিনলেস ব্যাংক, তারপরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে সে বেশ কয়েক বছর চাকরি করে। এরপরে নিউজিল্যান্ডে সে মুভ করে, সেখানে সে শিক্ষকতা করার জন্য চলে আসে টরন্টোতে, এবং টরন্টোতে সে বেশ কিছুদিন শিক্ষকতা করে আসছে। তার স্বামী মোস্তফা চৌধুরী, সেও তার সহপাঠী ছিল, এবং সেও কানাডাতে তারা একসঙ্গে আছে। আমি এবার মুক্তাকে আহ্বান করছি তার সোনালী দিনগুলো আমাদের সামনে ধরে রাখা দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। প্রথমে আমি আপনাকে কত বড় ধন্যবাদ দেব আমি জানি না। আমাদের এই ক্ষুদ্র মানুষগুলাকে যে আপনি এত বড় একটা প্ল্যাটফর্মে আনার প্রয়াসে আমাদেরকে এনেছেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ, এবং আমার সমস্ত সহপাঠী যারা আমাদেরকে ব্যাপারে সহযোগিতা করে আসছে, মামুন সহ সবাইকে ধন্যবাদ। এবং এখানে এবং যারা দূর অথবা প্রবাসী অথবা দেশে বসে দেখছেন, তাদের প্রতিও আমাদের সালাম এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। আমি মুক্তা, আমি নোয়াখালীর মেয়ে। আই এম দ্য সেকেন্ড জেনারেশন ফর দ্য ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড অফ মাই ফ্যামিলি। আমার বাবা 1953-তে গ্রাজুয়েট করেছেন কমার্স থেকে আন্ডার দ্য সুপারভিশন ঢাকা ইউনিভার্সিটি। চাচা অ্যাপ্লাইড ফিজিক্সে 68-এ ফজলুল্লাহ কলেজ ছাত্র ছিলেন, ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সে পাস করেছেন। আমি 1978 সনে আসছি, আমার কাকা 1968 সনে শেষ করেছেন। বাট আমার জন্য একটু এটা কষ্টকর ছিল, কারণ আমার আব্বা চিটং থেকে নোয়াখালী চলে গেছিলেন। Although I was encouraged by my father and my family and one of the teachers of the Noakhali Government College, he first told me that, okay মুক্তা, তুমি অনার্স পড়ো। একটা শব্দ আমি আমার আব্বাকে গিয়ে বললাম যে আব্বা আমি অনার্স পড়বো। তো কোনো কারণে যাই হোক ঢাকা ইউনিভার্সিটিকে চুজ করলাম, বাট আমার থাকার কোনো জায়গা ছিল না। আমার আব্বার বন্ধুর বাড়িতে রেখে গেছেন, এবং সেই রাতে আমার আব্বা গিয়ে আমার পাশে থাকতে পারেন নাই, যেখানে আমি ছিলাম। উনি আরেকজনের খোঁজ করেছিলেন কিন্তু পারেন না, কিন্তু পরে উনি মসজিদে ছিলেন রাতে। পরের দিন উনি নোয়াখালী চলে গেছিলেন। এরপরে আমি খালাম্মাকে বললাম, খালাম্মা আপনি আমাকে ঢাকা ইউনিভার্সিটি চিনাই দেন। তারপরে উনি চিনাই দিল। এরপরে আর কি শুরু হলো চেনার চেষ্টা প্রথমে, তারপরে সিঁড়ি চিনতেই অনেক কষ্ট হলো। পরে পলিটিক্যাল সায়েন্সে পাবলিক এডে ওয়েটিং লিস্টে ছিলাম, পরে আই চোজ পলিটিক্যাল সায়েন্স। তারপরে শুরু করলাম কিভাবে হলে থাকবো। তো যেটা হলো যে ঢাকা ইউনিভার্সিটি এটি আমার কাছে এটা একটা শুধু প্রতিষ্ঠান না, আমার জীবনে এটা একটা যুগান্তকারী পরিবর্তনকারী সংগঠন, যেটা আমার মানসিক, শিক্ষাগত, সোশ্যাল, ইমোশনাল সব রকম প্রতিষ্ঠা সে আমাকে দিয়েছে। যখন শুরু করলাম থাকবো কোথায়, পিলখানা যে বাসায় থাকতাম সেখান থেকে হেঁটে হেঁটে আসতাম ঢাকা ইউনিভার্সিটিতে, আবার 3টা 10-এর ক্লাসে আবার হেঁটে হেঁটে আসতাম। তারপরে হলে আসার জন্য আসলে
already Mahabuba bolche je Mustafa Haidar Choudhury, he encouraged me and he guided me a lot. So Actually, sweet. Yeah. Still he is my guide, yeah. And everything. Yeah. তো ও আমাকে বললো যে মুক্তা তুমি হলে যাও। আমি বললাম তো আমি কিভাবে চলবো? তারপরে আমাদের কিছু নোয়াখালীর আপা আমাকে ডাবলিং দিলেন, তারপরে আসলাম। তো ক্লাস শুরু হলো, প্রথমে আমরা মনে হয় দরবেশ আলী খান স্যারের কাছে ক্লাস পেয়েছিলাম, তারপরে সর্দার ফজলুল করিম স্যার। তো যেটা আমি শিখেছি, আমার মনে হয় প্রতিটা ওয়ার্ড আমি কিভাবে শিখেছি, যেমন গিয়াসউদ্দিন মোল্লা স্যারের কাছ থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হায়ারার্কি কথাটা শিখেছিলাম। টু বি অনেস্ট, এখন আমি দেখি জীবনের প্রতিটা স্টেজে এই হায়ারার্কি কথাটা আমরা প্রত্যেকটা জায়গায় হায়ারার্কিতেই আমরা বসবাস করছি। আমরা সোশ্যালি আমরা হায়ারার্কিতে পড়ে যাই, ফাইন্যান্সিয়ালি আমরা হায়ারার্কিতে পড়ে যাই। এগুলা আমাকে শিখায় যে ওই সময় শিখেছি, তো ওটাকে অবশ্য নিশ্চয়ই ইন্টারনালাইজ করি এবং সেটা থেকে কিভাবে হায়ারার্কিক্যালি নিজেকে আবার চেঞ্জ করা যায় সেটারও চেষ্টা করি। তো ঢাকা ইউনিভার্সিটি ইজ ওয়ান কাইন্ড অফ সিড ইন মাই লাইফ। তারপরে আমি যখন বলতে পারি যে আপনার বিকে জাহাঙ্গীর স্যারের ক্লাস, তো এটা অন্যরকম ক্লাস ছিল। উনি জানলা প্রোগ্রাম চলতেছে, উনি 2টা চশমা ইউজ করতেন, ওইটা আমাদেরকে খুব অবাক করতো যে একটা খুলে উনি লিখতেন, আরেকটা খুলে উনি আমাদের দিকে তাকাতেন। তখন ভাবতাম আর কি, এখন বুঝি উনি বাইফোকাল একটাতে ইউজ করতেন না। উনি কিছু কথা বলছিলেন ক্লাসে যে মার্জিনালাইজড পিপল যারা প্রান্তে বাস করে। অনেস্টলি এটা বুঝতে অনেক কষ্ট হতো যে প্রান্তে কি বাস করে, কি প্রান্তটা কি। এখন আমি দেখি স্পেশালি ওয়েন আমি এখন ধরেন কানাডা বা নিউজিল্যান্ডে আসছি, আমি দেখি যে প্রান্তিক আসলে পিপল আমরা যারা ইমিগ্রেন্ট আর দ্য মার্জিনালাইজড পিপল in abroad. Marginalized people are actually those people are not getting all facilities and privileges in their life. That is actually painful when you are living a good lifestyle and you are becoming a marginalized people. আরেকটা জিনিস স্যার বলতেন যে আমরা তৃতীয় বিশ্ব সার্কেলে ঘুরি। তো এরপরে স্যার যেটা বলছেন এখন আমার পুরো মনে পড়ে যে বিশ্বের সার্কেলে ঘুরে আমরা তৃতীয় বিশ্বের দেশগুলো আমরা ডেভেলপড হইতে চাই, আমরা ওদের উন্নত বিশ্বের বলয় থেকে বেরিয়ে আসতে চাই, কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল, আমাদের সোশ্যাল, আমাদের পলিটিক্যাল থিংস আর নট সো স্মার্ট, আমরা কি করি আবার তাদের বলয়ে ঢুকে যাই। স্যার বললো দিস ইজ দ্য ট্র্যাজেডি অফ দ্য থার্ড ওয়ার্ল্ড, এই কথাটা এখনো আমার মনে পড়ে। তো যেটা আমার ঢাকা ইউনিভার্সিটি থেকে শিক্ষা নিলাম, এখন আমি ব্যক্তিগত জীবনে এসে দেখি যে স্যার নিউজিল্যান্ডে যে আমি যে শিক্ষকতার জন্য যে পড়াটা পড়লাম, ইট ওয়াজ বেসিক্যালি ইট এনকারেজ দ্য থিং দ্যাট টু কেম আউট অফ দ্য ভিশাস সার্কেল। আমার এমন একটা ডিগ্রি থাকতে হবে বা চেষ্টা করা দরকার যেখানে আমি নিজের পরিচয় দিতে পারি এবং ওই ট্র্যাজেডি থেকে বেরিয়ে আসতে পারি, যাতে আমরা নিজেরা দাঁড়াতে পারি। তো এটার জন্য যে শিক্ষা এবং বর্তমানে ইমপ্লিমেন্টেশন এবং আমার ভবিষ্যৎ জেনারেশন, আমার না মানে আমি বিশ্বের জন্য বলতেছি, বাংলাদেশ স্পেশালি, যে তোমরা এই ট্র্যাজেডি অফ দ্য থার্ড ওয়ার্ল্ডের ট্র্যাজেডি থেকে বেরিয়ে আসার জন্য প্লিজ ডেভেলপ ইয়োরসেলফ। এটার জন্য প্রথমে তোমার বাড়িতে পড়তে হবে। ইমিগ্রেন্ট স্টুডেন্টস আর নট স্টাডিং অ্যাট হোম। আমি এটা ফিল করি যে আমাদের যে ক্লাসমেট এরা সবাই উচ্চশিক্ষিত, এরা যারা চেষ্টা করছে তাদের বাচ্চা কাচ্চাকে আল্লাহর রহমতে ভালো শিক্ষা দিতে পেরেছে। বাট সাম প্যারেন্টস আর ভেরি ভেরি কি বলবো, কেয়ারলেস বলবো না, দে থিংক দ্যাট উই আর ইন দ্য অ্যাব্রড, আমাদের বাচ্চা কাচ্চা এমনি বড় হয়ে যাবে। অ্যাকচুয়ালি নট। আমার বাবা বলছেন হোম ইজ দ্য বেস্ট স্কুল। All parents, please focus on your children. Their social, emotional, and academic life. All these things are depending on your attitudes. So to be honest, to all the parents, please take care of your children's academic health and mental health. Don't leave it on the schools. Everything. School is good. School is making your children smart, but your duty, please follow on your children's progresses, all the steps of the progress.
এরপরে AK শহীদুল্লাহ স্যার থেকে শিখেছিলাম ব্রিটেনের কনস্টিটিউশন। দ্যাট আপিল মে, আমার বিদেশে আসার যে ইচ্ছা সেটা একাডেমিক জিনিসটা বেশি ছিল। পরে আমি পড়েছি, বাট আমার আরো উচ্চশিক্ষা PhD করতে পারি না, বাট মাস্টার ডিগ্রির মতো করেছি অকল্যান্ড ইউনিভার্সিটি থেকে ইন টিচিং। হাউএভার ওই সময় স্যারের ইয়েতে স্যার বলেছিল যে সিনেটরদের যে অরেটরি স্কিলস থাকতে হবে। তো সিনেট এবং ব্রিটেনের কনস্টিটিউশন ছিল আনরিটেন, আমেরিকান কনস্টিটিউশন রিটেন। অথচ আনরিটেন কনস্টিটিউশন ইজ সো ইফেক্টিভ যে সিনেট যদি পাশ করে যে রানীর মৃত্যুদণ্ড যদি ওখানে লেখা থাকে এবং যদি সিনেট এটা অ্যাপ্রুভ করে, রানী ইজ বাউন্ড টু সাইন ওভার দেয়ার। সো দিস ইজ সো important that the constitution is unwritten, but still it is so effective. So the tradition and the respect to the country, to the policy of the country, that is very, very important. So আমাদের বাংলাদেশে যে সেই জিনিসটা আমরা চাই যে রেসপেক্ট টু দ্য পলিসি অ্যান্ড রুল অফ ল, বিকে জাহাঙ্গীর স্যার বলতো যে রুল অফ ল, হোয়াট ইজ রুল অফ ল? আইনের শাসন। এখন বুঝি যে আইন থাকাটা বড় কথা না, শেষ করতে হবে মুক্তা। জি জি স্যার, শেষ করছি। আইনের শাসনটা বড় কথা। সুতরাং আমরা আইনের প্রতিও রেসপেক্টফুল হব এবং আমাদের নেক্সট জেনারেশনকে সেটাই আহ্বান জানাচ্ছি যে তোমরা আইনকে শ্রদ্ধা করো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুক্তা, তোমার কাছে আবার আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক বৃন্দ, আমাদের আজকের পর্বের এই পর্যায়ে এখানেই শেষ হলো। দ্বিতীয় পর্যায়ে যাওয়ার আগে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি। তার কারণ আপনারা বিগত 4 বছর যাবৎ আমাদেরকে যেভাবে সহযোগিতা, সমর্থন এবং গঠনমূলক সমালোচনা করে আসছেন, তার কারণেই আমরা আজকে এই পর্যায়ে আসতে পেরেছি। প্রিয় দর্শক বৃন্দ, আমাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে হয় প্যারিস থেকে যে জুবায়ের আমাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে তাকেও, এবং আমাদের এই অনুষ্ঠানে আমার গবেষণা সহযোগী হিসাবে মামুন খলিলি, তাকেও আমি ধন্যবাদ জানাই যে সে এই কোঅর্ডিনেশনের বিষয়ে অনেক সাহায্য করছে আমাদেরকে। মামুন, নিশ্চয়ই তোমার এই সহযোগিতা অব্যাহত থাকবে। প্রিয় দর্শক বৃন্দ, আমাদের আগামী রোববার এই সময় আমরা নিয়ে আসব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 3 জন সাবেক শিক্ষার্থীকে। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগ একটি অন্যতম শক্তিশালী বিভাগ, যারা অনেক CSR অর্থাৎ দায়বদ্ধতামূলক অনেক কর্মকাণ্ড তারা পরিচালনা করে আসছে। আপনারা অবশ্যই ওই প্রোগ্রাম আগামী সপ্তাহে দেখবেন। তাদের বৃত্তান্ত আমরা জানিয়ে দেব পরে, তথাপিও জানাচ্ছি এই 3 জন হচ্ছেন তহিদুল ইসলাম টিটু, বিদ্যুৎ এবং সাইফুল ইসলাম হেলালি। প্রিয় দর্শক বৃন্দ, এবার আমাদের দ্বিতীয় পর্যায়ে আমি অনুরোধ করছি মিলিকে তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। একথা বলার অপেক্ষা রাখে না যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সাবেক ছাত্র ছাত্রী, তাদের কেন্দ্রীয় সংগঠন যেটি অ্যালামনাই, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আমরা অনেকেই সেই সংগঠনের সদস্য, এবং তাই আজকে আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের দায়বদ্ধতা এবং পাশাপাশি আমাদের যে প্রাণপ্রিয় সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, তাদের প্রতি আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি। মিলি, এবার তোমার পালা, 7 মিনিট। অনেকদিন, আসসালামু আলাইকুম আবার। তো সবাইকে ধন্যবাদ। আমার দ্বিতীয় পর্ব শুরু করলাম। অনেকদিন হলো আমরা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে এসেছি।
তো আমরা যখন পড়তাম তখন পরিবেশ ছিল অন্যরকম, সবার ভিতর মাঝে একটা হৃদ্যতার বন্ধন, স্যার স্টুডেন্ট সবার সাথে একটা অন্যরকম সম্পর্ক ছিল। কিন্তু আজ সেই সম্পর্ক ভীষণ খারাপ হয়ে গিয়েছে, কারোর প্রতি কারো সম্মান, স্নেহ, মায়া, মমতা এগুলো কিছুই অবশিষ্ট নেই। তাছাড়া এখন আমাদের উচিত আমাদের জনমত, আমাদের যে যার অবস্থান থেকে ভালো ভালো ছোট ছোট কাজের মাধ্যমে জনমত ছড়িয়ে দেওয়া। আমরা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে লেখালেখি করে, টক শো করে, টিভি টেলিভিশনে টক শো করে আমাদের জনমতটা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই, যেন আবার আমরা একসাথে দলবদ্ধভাবে দেশের উন্নতিতে আমরা অংশগ্রহণ করতে পারি। দেশকে তো এভাবে ছেড়ে দেওয়া যায় না। আমাদের কত কষ্ট করে আমরা স্বাধীনতা সংগ্রাম করে দেশকে স্বাধীন করেছি। আমাদের দেশের সমৃদ্ধির জন্য আমরা যার যার সাধ্যমতো বিভিন্ন দেশ হোক বিদেশ হোক সবাই যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। ছোট ছোট ভালো কাজের মাধ্যমে দেশকে রিপ্রেজেন্ট করে নিয়ে যেতে হবে। এখন আমাদের কথা হলো সবাই যেন আমাদের সবার মাঝে যেন দেশপ্রেমটা জাগরুক হয়, ছোট ছোট কাজের মাধ্যমে স্যার ছাত্র সমাজের মধ্যে সংঘবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। তাছাড়া আমরা বিদেশে থেকেও দেশের জন্য অনেক কিছু করতে পারি। দেশকে রিপ্রেজেন্ট করার জন্য বিভিন্ন প্রোগ্রাম, আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবসের অনুষ্ঠান, দেশের এইভাবে দেশকে রিপ্রেজেন্ট করে বিদেশের সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। বাংলাদেশের কৃষ্টি কালচারকে তুলে ধরতে পারি। তারপর ভালো ভালো কাজের মাধ্যমে দেশকে ব্যবসা বাণিজ্যে বিভিন্ন রপ্তানি আমদানি করে আমাদের দেশকে সমৃদ্ধ করে বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করতে পারি। সেজন্য আমরা এখানে যারা যারা ব্যবসা করছি দেশের অনেক বাংলাদেশে মেড ইন বাংলাদেশে কাপড় এনে এখানে আমরা ব্যবসা করছি। বিদেশিদের মাঝে আমাদের কাপড়ের গুণাগুণ ছড়িয়ে দিচ্ছি। ভালো ভালো কাপড় ওরা পছন্দ করছে, বাংলাদেশের মেড ইন বাংলাদেশের কাপড় চোপড় ওরা অনেক পছন্দ করছে। এইভাবে আমরা দেশকে সাহায্য করছি। এইভাবেই আমরা ছোট ছোট কাজের মাধ্যমে দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবো। তাছাড়া সবাই মিলে এখন দেশ গড়ার কাজে যোগ দিতে হবে একসাথে। আমরা বিভিন্ন লেখালেখির মাধ্যমে পেপার ছড়িয়ে দিতে পারি আমাদের নিজস্ব জনমত। স্যারদেরকে আবার আগের মতো পরিবেশ সৃষ্টি করতে হবে যেন দেশপ্রেমে সবাই উদ্বুদ্ধ হয়ে যে কোনো ইস্যুতে দেশের জন্য আমরা দেশের প্রাণের মায়া ত্যাগ করে আবার আগের মতো উদ্বুদ্ধ হয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পারি। আজ আর সেই দেশপ্রেম নেই। দেশপ্রেমটা জাগরুক করার জন্য সবার মাঝে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। এই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ মিলি। এবার মাহবুবা আক্তার, তোমার সমাপনী বক্তব্য। আসসালামু আলাইকুম স্যার। ভাই আমরা বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে আমাদের কর্মকাণ্ড দিয়ে দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। যেমন আমি একটা প্রতিষ্ঠান চালাই স্কিন কেয়ার এবং বিউটিফিকেশনের উপরে, যার মাধ্যমে আমাদের নারী সমাজ বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। তাদেরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করতে পারে। আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। আমাদের অবহেলিত ক্ষুদ্র নারী গোষ্ঠীকে আমি আমার এই প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ডে লাগিয়ে তাদেরকে আর্থিকভাবে সচ্ছল করার চেষ্টা করছি এবং তারা এই সচ্ছল ভাবে চেষ্টা করে তারা তাদের ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং তাদের জন্য এর মাধ্যমে কর্মসংস্থান করে সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে আমি কিছুটা অবদান রাখতে পারছি বলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাহবুবা আক্তার। এবার মুক্তা, তোমার সমাপনী বক্তব্য। গান যেন কে গাইতে চাইছিলা? মিলি নাকি? মিলি, তুমি কি গান গাবে? ইতিমধ্যে তুমি একটু প্রস্তুতি নাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি প্রস্তুতি নাও। মুক্তা, এবার তোমার।
জি স্যার, স্যার থ্যাংক ইউ অ্যাগেইন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমরা তো আমি বিশেষ করে এখানে আমি আর মাহবুবা মিলি বাসায় ছিল। আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটা বিশেষ দিক ছিল যে আমরা হলের ছাত্রী ছিলাম। আমরা হলের ছাত্রী হিসাবে সো প্রাউড ছিলাম বিকজ আমরা কাছাকাছি সবাই থেকে পড়াশোনা করতে পেরেছি, প্লাস হলের নিয়ম কানুন আমরা মানতে পেরেছি। তো ডাবলিং ছিল, পরে আমরা রুম পেয়েছি, সিঙ্গেল রুম পেয়েছি অনার্সে। এটা বিরাট ব্যাপার, কারণ হলের রেবু আপা সহ অনেক প্রভোস্ট হাউস টিউটর আপা, প্রভোস্ট আপারা আমাদেরকে অনেক সন্তানের মতোই আদর করতেন, আমরাও ওনাদের সন্তানের মতোই ছিলাম। তো আমি একটা কথা বলতে হয় যে আমি ফার্স্ট যখন হলে গেছিলাম স্যার, তো আমি ইলেকশন হবে হল সংসদের, ভালো আমরা খুব উত্তেজিত। হঠাৎ করে হলের আগের দিন আমার সিনিয়র আপারা, বর্তমানে শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা আপা আর সেতারা আপা, ওনারা আর কি জিএসআর বিপিজিএস এর ইয়ে করছিলেন প্যানেলে। তো আমাকে যে বলে কি মুক্তা, হলের রুমে যে বলে তুমি চলো আমাদের সাথে রুমে যাবা। আমি বললাম আমি রুমে যাবো কেন? বলে তুমি সবাইকে বলবা যে তোমাকে ভোট দিতে। আমি বললাম দাঁড়ান আমাকে কি ভোট দিবে? বলছে হ্যাঁ কালকে সবাই তোমাকে ভোট দিবে, তুমি সদস্য পদে দাঁড়াইছো। আমি বললাম আপনি কি বলেন, এতদিন শুনছি আমি ভোট দিব, এখন শুনি আমারও মানুষ ভোট দিবে। তারপরে পরের দিন সকালে আমাকে দিয়ে দাঁড় করেছে, বলে যত মানুষ আসবে এটা দিবা। আমি কতক্ষণ দিয়ে নিজের ভোটটা দিয়ে আমি আমার লোকাল গার্ডিয়ানের বাসায় চলে গেছি। লোকাল গার্ডিয়ানের বাসায় যে ওই রাত ছিলাম ওখানে, পরের দিন সকাল 10টা বাজে আসছি। মুক্তা আমরা পাশ করছি, তোরে নিয়ে বিজয় মিছিল করার জন্য চাইছি, তুই 5টায় আমি পাই। তারপর আমি চলে গেছি স্যার। আমি এটা এখনো প্রায় ভাবি যে আমাকে ভোট দিবে। আচ্ছা গেল এটা। তারপরে স্যার আবার অভিষেক অনুষ্ঠান হলো টিএসসি তে, ওটা ইনর্মাস ছিল। ওইটা আপনাকে বললাম তো যে ঢাকা ইউনিভার্সিটি প্রতিটা স্টেজে প্রতিটা স্টেপে মনে হয় যেন আমি আমাকে নতুন করে দেখেছি। হল সংসদ, তারপরে আবার নাটক করেছি হলে, অডিটোরিয়ামে, আমাদের হলে চাপা পড়া মানুষ, আমি বেলকওয়ালার রোল করেছি। তারপরে এরপরে স্যার যেটা হলো যে বিশ্ববিদ্যালয় দিবস 83 র্যাগ থেকে এটাকে ট্রান্সফার করা হয়েছে বিশ্ববিদ্যালয় দিবস হিসাবে। দ্যাট ইন 1983 দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ফেস্টিভ্যাল যেটা বিশ্ববিদ্যালয় দিবস 83। তো ফজলুল আলম চৌধুরী স্যার ওই দিন আর কি সবাইকে 10টা পর্যন্ত বাইরে থাকার সুযোগ দিয়েছে ইনস্টেড অফ 7 PM। তারপর আমরা তো মহা খুশি, আমি এরকম মাহুয়া মনে এরা সবাই আমরা কতক্ষণ গেছি। ডক্টর ফজলুল আলম চৌধুরী যখন ওনার একটা বক্তৃতা দিচ্ছিল প্রায় রাতে 9:30 বাজে, 10টার সময় আমাদের ঢুকে যেতে হবে, তখন খান আতাউর রহমান স্যার ছিলেন ওখানে, খান আতাউর রহমান অভিনেতা। তো উনি বললো যে এই যে খান আতা এ আমার ক্লাসমেট ছিল, তো আমি আর ও রসায়নে ভর্তি হয়েছি, বাট রসায়নের রস ওকে ধরে রাখতে পারেনি, ও চলে গেল সিনেমা করতে। হ্যাঁ, ওনাকে ধরে রাখতে পারেনি। তারপর উনি ওর গানের দিকে, নাটক সিনেমার দিকে চলে গেল, কিন্তু ও আমার বন্ধু বলে ওনাকে সাথে আনলো। তারপরে মহসিন হলের মাঝখানে, রেজিস্ট্রি বিল্ডিং এর মাঝখানে বিরাট প্যান্ডেল, তো সেখানে স্যার বলতেছেন কেউ একজন গান শুরু করবে, তো আরেকজন মনে হয় বলছিল যে এখন তো রাত, বলে যে না, ফজলুল যদি বলে আমার ছেলেরা গানের সমজদার, এরপরে তারা সারা রাত গান শুনতে পারবেন। তো স্যার আমরা অনেক খুশি ছিলাম 10টা পর্যন্ত, তারপরে আমরা হলে চলে আসছি। তো এভাবে খুনসুটি। তারপরে আমাদের হলের খাবার 2 টাকা দিয়ে যখন কাউন্টারে যেতাম, তারপরে আমাদের কাছে সব বাটি, যেটা আমি নিতাম সেটা মনে হতো যে ছোট, শুধু বলতাম ওই বাটিটা দেন, ওইটা সামনে আনলে দেখি ওইটা ছোট, বললাম ওই বাটিটা দেন। এরকম করে আমরা হলে 2 টাকায় ভাত খেতাম, মতো ডাল, কাঁচামরিচ, রামটা দেখেই শুধু আমরা ভাত খেয়ে নিতাম। হ্যাঁ, কাঁচামরিচের ডালটা ছিল ফ্রি, মানে অ্যাম্পল, যত আনলিমিটেড, বাট ওই বাটিটা শুধু চেঞ্জ করতাম আমরা। এরপরে হলের সামনে চটপটি খাওয়া স্যার, এভাবে পুকুরের মধ্যে মাছ ধরার মতো আর কি। হ্যাঁ, তারপরে স্যার এইটা গেল সাইড। এরপরে হলের দিকটাতে আমরা শেষ যেটা হলো, আমি এমফিল এ চান্স পেয়েছি, যেটা আমার জন্য খুবই জরুরি ছিল, যে কারণ আমার যখন ঢাকা ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি শেষ হলো, আমার বাবা মার বাড়ি
ঢাকায় না, সুতরাং আমি কি করব। তো আমি বললাম তাহলে মনি আর আমি এমফিলে ভর্তি হয়েছে, আপনার আমিও ছিলাম, আমি শেষ করতে পারি না, ছিলাম কিন্তু শেষ করতে পারিনি। এমফিলে ভর্তি হওয়ার পরে স্যার আমাদের বলে যে ও তুমি তো এখন হলে থাকতে পারবা না। আমি বললাম আমি তো এমফিলের ছাত্রী, আমি আবার স্কলারশিপ পেয়েছি। বলে যে না, আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এভাবে দিতে দিতে অনার্স মাস্টার দিয়ে রুম থাকলে পরে তোমাকে আমরা সিট দেবো। তখন আমি বলি যে ও মাই গুডনেস, আমি কোথায় থাকবো। তারপর আমি আমার হাজবেন্ড হয়েছে এখন, ওকে বলি কি চলো আমরা এবার বিয়ে করি, আমাদের থাকার জায়গা। এইভাবে আমাদের অ্যাকচুয়ালি বিয়েটা করার উদ্যোগ নেওয়া হচ্ছিল, নাহলে আমার এমফিল করার ইচ্ছা ছিল। এনিওয়ে তারপর তো আপনি আমি ব্যাংকে জয়েন করছি। থ্যাংক ইউ স্যার ওটাকে হাইলাইট করার জন্য। এরপরে স্যার যেটা হলো যে আমরা এটা স্বাভাবিক মিলি বললো, বা আমরা বিভিন্ন রকম প্রয়োজনীয়তায় আমরা ছড়িয়ে ছিটিয়ে গেছি, বা ঢাকা ইউনিভার্সিটির যে প্ল্যাটফর্ম সেটা থেকে আমরা দূরে যেতে পারিনি, যার প্রমাণ এখন আবার এই ডুবস, মামুন, তারপরে সবুর, কল্পনা, আমাদের অন্যান্য ক্লাসমেটরা, রিপন, এরা যে কিভাবে আমাদেরকে স্যার আগলায় নিয়েছে, এটা একমাত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পারবো না। আমি 8 বছর পরে গেছিলাম 2022-এ, আমি ভাবতেই পারি না যে আমি কি আমার ফ্যামিলিতে আছি না আমার ক্লাসমেটদের সাথে আছি। অসম্ভব রকমের স্যার এটা এই পলিটিক্যাল সায়েন্সের যে ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের যে প্ল্যাটফর্ম, ইট ইজ ইনর্মাস। এটা বলে শেষ করা যাবে না, এটা ইমোশনালি এত টাচ করে এবং সোশ্যালি। থ্যাংক ইউ স্যার। এই আর আমাদের সবার জীবন যাত্রার জন্য দোয়া করবেন, আমাদের আপনাদের জন্য সবার জন্য শুভকামনা। আর ডাকার জন্য ধন্যবাদ দিয়ে কোনো কিছু বলবো না, অনেক অনেক ধন্যবাদ। আর এই জায়গায় শুধু দাঁড়াতে বলতে চাই সবাই মা, যারা মা আছেন তারা যাতে একটু সন্তানের পড়ার দিকে খেয়াল করে বাড়িতে, আর যারা কামিং জেনারেশন তারা যাতে মা বাবাকে সম্মান করে এবং আইনের প্রতি রেসপেক্টফুল থাকে, তাতেই আমরা একটা ভালো দেশ গড়তে পারবো। কারণ ভালো দেশ গড়তে হলে ভালো মা লাগে, ভালো মা হলে ভালো বাচ্চা দিতে পারে। ভালো বাচ্চা যাতে মায়েদের প্রতি, বাপদের প্রতি, স্কুলের প্রতি, টিচারদের প্রতি রেসপেক্টফুল থাকে, সেটা আমাদের এখন বড় দরকার। আমরা এটাতে খুব সাফার করতেছি। এই আর কি স্যার, এটাই আমার কামনা। আপনিও ভালো থাকেন, আমরা সবাই, আমার সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ভালো থাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুক্তা, ধন্যবাদ মাহবুবা, ধন্যবাদ মিলি। প্রিয় দর্শক বৃন্দ, আমাদের অনুষ্ঠান শেষ হবে মিলির গানের মাধ্যমে। মিলি এবার তোমার গান। স্যার আমাদের এখন আগের মতো গলা নেই স্যার, একদম বাজে। যা আছে গান অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, দর্শকরা অপেক্ষা করছে। একটু অল্প করে গাবো আর কি। অল্প কেন, পুরো গানটা গাইবা। তোমার গান শোনার পরে তোমার গাওয়ার পরে ওরা দুইজনও গাইবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তো একদমই পারি না। সখীর হৃদয় কুসুম কোমল আরণাদরে আজি ঝরে যায়, কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না চায়। আহা আজি বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহা আজি বসন্তে সুখে আছে যারা, সুখে থাকে তারা, সুখের বসন্ত সুখে হোক সারা। দুঃখিনী নারী নয়নের নীল, সুখী জনে যেন দেখিতে না পায়। তারা জেনেও জানে না, তারা বোঝেও বোঝে না,
তারা ফিরেও না যায়। আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আজি এ বসন্তে। আগের মতো নাই গলা। আরেকটা গাও না, আরেকটা গাও। আমি স্যার আমার তরফ থেকে গলাটা ভেঙে গেছে, আমরাও গলা মিলাতে আমারও মিলাবো। গণসঙ্গীত, ওকে। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বরিশন সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। গলাটা ভালো না, গলাটা উঠছে না স্যার। ঠিক আছে, অসুবিধা নেই। আসলে আমাদের ভোকাল কর্ডের প্রবলেম গেছে স্যার, এখন আর বুড়া বয়সে গান। তোমরা একটু গাও, মুক্তা মাহবুব একটু। আমি একদম পারবো না, আমার একদম খুবই গলার প্রেসার পড়ছে গলার উপরে একদম। আমি যে আদা টাদা খেয়ে তারপরে কোনো রকম চেষ্টা করলাম। যদি নাহি পাও যাও সুখের সন্ধানে, যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছুই নাহি পাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। আসলে ইয়ে হচ্ছে না স্যার, বলা উঠছে না। আমার পরাণ আমার কাছে আছে, আমার পরাণ আমার কাছে আছে। মাই হাজবেন্ড নেম ইজ পরাণ, তো তুমি বলে দিলে। আসলে আসলে না, আমার আসলে নাম পরাণ, সেটাই বললাম তোমাকে। আচ্ছা ভালো তো। আসলে আগে গেতাম স্যার। ভালো আড্ডা হলো এবং অনেক স্মৃতি কথা আসলো, তোমাদের পুরনো কথা মনে করিয়ে দিলে তোমরা, তোমাদেরকে ধন্যবাদ। মিলি, মুক্তা এবং মাহবুবা, 3 ম। আজকে অনুষ্ঠানটি ছিল 3 ম দিয়ে। প্রিয় দর্শক বৃন্দ, আজকের মতো এখানেই শেষ। আপনাদের সঙ্গে ইনশাল্লাহ দেখা হবে আগামী রোববার বাংলাদেশ সময় রাত 9টায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ ভালো থাকুক, ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। খোদা হাফেজ। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সবাই ভালো থাকো। মাহবুবা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তোমাদের 3 হাজবেন্ড নিয়ে